প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতার মূল ভাবনা নিয়ে আলোচনা করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম সোনার তরী হচ্ছে একটা রূপক কবিতা, এবং রূপক কবিতা মানে হচ্ছে যখন কোনো একটা বিষয়কে উপস্থাপনার মাধ্যমে আরেকটা বিষয়ের অবতারণা করা হয় তখন সেটাকে বলা হয় রূপক কবিতা। ধরো, কৃষকের জীবনের যে একটা রূপ সেটাকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু তার অন্তরালে কবি বা শিল্পস্রষ্টা মানুষদের যে জীবন, এই বিষয়টাকে উপস্থাপিত হয়েছে। এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের যে দার্শনিক সত্য সেটাকে উপস্থাপন করেছেন। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠাই নাই ছোট সে তরী। তরী হচ্ছে এখানে সোনার তরী, অর্থাৎ নৌকা, অর্থাৎ মহাকাল। এই মহাকালে কবি তার জায়গা পায় না, স্থান পায় না, কারণ সেই তরীতে স্থান পায় মানুষের মহৎ সৃষ্টিকর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার শুরুতে বলার চেষ্টা করছি সোনার তরী আগে যদি একটা শব্দ ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে মহাকাল। তাহলে মহাকাল রূপ সোনার তরী, তার মানে হচ্ছে মহাকাল মানে হচ্ছে সময়। তাহলে সময়কে কিসের সঙ্গে আমরা তুলনা করছি? সোনার তরীর সঙ্গে। তাহলে আমরা যদি বিবেচনা করি, এই যে সোনার তরী এটা হচ্ছে মূর্ত, তার মানে এটা দেখা যাচ্ছে, আর সময় হচ্ছে বিমূর্ত। সময় বিমূর্ত। যখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত কোনো বিষয়ের সঙ্গে মূর্ত কোনো বিষয়ের অবেদ কল্পনা করা হয় তখন সেটাকে আমরা বলি রূপক। তাহলে এই সোনার তরী একটি রূপক কবিতা। তবে এখানে অনেকগুলো প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রতীক মানে হচ্ছে অনুষঙ্গ। প্রতীক মানে হচ্ছে অনুষঙ্গ, অর্থাৎ সাধারণ যে অর্থটা দেওয়া হয়েছে তার রূপক অর্থ বা দার্শনিক অর্থ বা অন্তর্নিহিত অর্থ যখন আমরা বলি তখন সেটি হচ্ছে এটা একটা প্রতীক। ঠিক আছে? যেমন ধরো কৃষক, এটা কিসের প্রতীক? কবি বা শিল্পস্রষ্টার প্রতীক। যেমন ধরো আমরা যদি বলি সোনার তরী, কিসের প্রতীক? মহাকালের প্রতীক। মাঝি কিসের প্রতীক? মহাকালের দূত বা মহাকালের প্রতীক। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা সম্পর্কে আমি গত ক্লাসে বলেছিলাম এই কবিতা পুরো বাংলার রূপ প্রকৃতি এবং সেই সঙ্গে কৃষকদের জীবন, এবং এই কৃষকদের জীবন, বাংলার রূপ প্রকৃতি প্রবৃত্তি মিলিয়ে তিনি মানব জীবনের যে দার্শনিক সত্য উপস্থাপন করেছেন সেটার নিয়ে মূলত এই কবিতাটি। আমরা যদি একটু বলি, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার কল্পনা করেছিলেন শ্রাবণ মাসে। এই জন্য বলা হয় এই কবিতা সম্পর্কে, এটার কবিতার কল্পনা হলো শ্রাবণে, কল্পনা শ্রাবণে, আর রচনা ফাল্গুনে। আমাদের এই কবিতাটি লেখা হয়েছে কলকাতায় বসে, কিন্তু রবীন্দ্রনাথের হৃদয়ে এই দীর্ঘ সময়ের পরেও যে তার হৃদয় থেকে এই পূর্ব বাংলার স্মৃতি মুছে যায়নি, এই পূর্ব বাংলার নদী, নদীর মানুষ, কৃষক, এই বিষয়গুলো মুছে যায়নি, তারই কিন্তু রূপ এটা। কারণ এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ নিজেও এই কবিতা নিয়ে দুইটা মত দিয়েছেন। একটা মত হচ্ছে আমরা যেটা বলি যে মানুষের জীবন এই পৃথিবীতে আসে, এক সময় সে মহৎ কর্ম করে, সে মহৎ কর্ম টিকে থাকে, কিন্তু ব্যক্তি টিকে থাকে না। এই ব্যক্তির যে কষ্ট ও বেদনার জায়গা সেটি উপস্থাপিত হয়েছে। আবার অন্যদিকে রবীন্দ্রনাথ আরও একটি মত দিয়েছেন যেটা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই কবিতা বুঝতে চাই তাহলে আমাদের দুইটা বিষয় যথেষ্ট। একটা বিষয় হচ্ছে একজন কৃষকের জীবন দিয়ে যে বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে তার অন্তরালে যে বিষয়টি আছে সেটা বুঝলেই আমাদের এই কবিতাটা মোটামুটি সহজ হবে। এখানে দেখো, এখানে সাধারণ অর্থ আছে, রূপক অর্থ বা দার্শনিক বা অন্তর্নিহিত অর্থ আছে। আমরা প্রথমেই যদি বলি, এখানে কৃষকের বিষয় দেখানো হয়েছে। প্রথমে এই কবিতা শুরু হয়েছে এইভাবে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগন মানে হচ্ছে আকাশ, গর্জে মানে গর্জন করে, ঘন বর্ষা একটা সাধারণ অর্থ প্রকাশ পেয়েছে। অর্থাৎ একজন কৃষক একটা দ্বীপ সদৃশ্য বা ধান ক্ষেতের মধ্যে তিনি তার ধান কেটে অপেক্ষা করছেন মাঝির জন্য, কিন্তু আকাশের যে পরিস্থিতি সেটা ছিল তার প্রতিকূলে। তাহলে এটা সাধারণ অর্থ হলো, এ অন্তর্নিহিত আছে যে মানব জীবনের সে দার্শনিক সত্য, মানুষ তার কর্ম, মহৎ কর্ম সৃষ্টি করার পর
তাকে মৃত্যুর প্রতীক্ষায় থাকতে হয় এবং এই মৃত্যুর প্রতীক্ষাটা তার জন্য অনেক বেশি বেদনার। এবং এরপরে যে বেশি বলা হচ্ছে দেখো, তাহলে কৃষকের কথা বলা হচ্ছে। প্রথমে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এবং এই কুল, বা আমরা যদি বলি কুল বলি, ছোট ক্ষেত বলি, নদীকুল বলি, নদী তীর বলি, তাহলে এটা কিন্তু জীবন পরিধি বা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে তিনি বসে আছেন এবং তিনি কোনো আশা ভরসা পাচ্ছেন না। তার মানে এখানে প্রচণ্ড পরিমাণে একটা আশঙ্কা কৃষকের মনে প্রকাশিত হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমে আগে বিষয়গুলোকে ভেবে নিই যে আসলে সাধারণ অর্থ এবং অন্তর্নিহিত অর্থের বিষয়, তাহলে আমাদের এই কবিতা বোঝাটা সহজ হবে। আমি আবারও বলছি, কৃষক হচ্ছে কবি বা শিল্পস্রষ্টা। সোনার ধান, এখানে মহৎ সৃষ্টিকর্মের কথা বলা হচ্ছে, বা কবির ক্ষেত্রে এখানে সাহিত্যকর্মের কথা বলা হচ্ছে। বাঁকা জল, অনন্তকাল স্রোত বা সময়ের প্রতিকূলতা, কারণ চারপাশের যে নদী, খরস্রোতা নদী ছিল, সেটা মূলত কবির জীবনের শেষ যে দিকটা সেটিকেই বহন করে, অর্থাৎ একসময় তাকে ওই সময়ের অতলে ডুবে যেতে হবে। তারপরে সোনার তরী বা তরী, এটা হচ্ছে মহাকাল বা সময়কে নির্দেশ করছে। মাঝি, মহাকালের দূত বলি বা মহাকাল বলি, একই অর্থ। পরপার, তার মানে হচ্ছে পরকাল বা মৃত্যু পরবর্তী জগৎ। এখানে বলা হয়েছে পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসিমাকা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তাহলে খেয়াল করো, এখানে দ্বীপ, নদীকুল, ছোট ক্ষেত বা নদী তীর, এই সবগুলোর অর্থ হচ্ছে মানুষের জীবন পরিধি বা ক্ষণস্থায়ী জীবন। আর বিদেশ বলতে চিরায়ত শিল্পলোককে বোঝানো হয়েছে। এটা অর্থাৎ চিরায়ত শিল্পলোক মানে হচ্ছে যেখানে সাহিত্যের জগৎ থাকে। আমরা অনেক সময় বুঝি এটা, যে প্রত্যেকটা জিনিসের একটা জগৎ থাকে, যেমন গানের একটা জগৎ থাকে, শিল্পের একটা জগৎ থাকে, সাহিত্যের একটা জগৎ থাকে। মূলত এটা মহাকালকে নির্দেশ করছে বা সময়কে নির্দেশ করছে। অনেক ক্ষেত্রে বিদেশ শব্দটার সাধারণ অর্থ হিসেবে আমরা সোনার তরীকেও ধরতে পারি, কারণ সোনার তরীর অর্থও কিন্তু মহাকাল বা সময়। আর ঘন বর্ষা শব্দটি দুর্যোগ বা বিপদের একটা পরিস্থিতি বোঝাচ্ছে। তাহলে আমরা একটু যদি বলি এখান থেকে যে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যেটা আসে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা, এই যে একটা বিপদসংকুল পরিবেশ, আকাশে মেঘ গর্জন করছে, এটা মূলত মানব জীবনের শেষ অর্থাৎ পরিণতির বিষয়টিকে নির্দেশ করছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি শব্দটা আমরা জানি রাশি রাশি এটা বিপুল বোঝাচ্ছে। আর ভাড়া ভাড়া শব্দটা এখানে আমরা দেখব এগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ বা নির্ধারক বিশেষণ। এখানে ফসলের যে আধিক্য বা বিপুলতা সেটিকে মিন করছে। আর ভাড়া ভাড়া আঁটি বোঝাচ্ছে বা পূর্ণতা বোঝাচ্ছে, আঁটি বা পূর্ণতা অর্থাৎ পূর্ণ হয়েছে এমন কিছু। তাহলে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। এখানে খর শব্দটা ধারালো, ক্ষুরো ধারা মানেও ধারালো, ক্ষুরের নিয়ে ধারালো। আর বর্ষা মানে হচ্ছে যে বর্ষাটা আমরা বলি এখানে যে এই বর্ষাটা, অর্থাৎ বর্ষা নিক্ষেপ যেটাকে আমরা করি সেটাতে। তাহলে একটা কৃষক অর্থাৎ সাধারণ অর্থে কৃষক, অন্তর্নিহিত অর্থে একজন কবি তার জীবনের শেষ পর্যায়ে উপনীত হয়েছেন এবং তার চারপাশের যে পরিবেশটা আছে সেটা তাকে তার মৃত্যুর প্রতীক্ষার জন্য একটা তাকে ঘিরে ধরেছে। তার চারপাশের পরিবেশটা ছিল তার বিপরীতে এবং তার প্রতিকূলে। এবং এই পর্যায়ে যখন আমরা দেখব যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ পরিশ্রম সময় যে সাহিত্যকর্ম ফলাতে ফলাতে একসময় আমরা এই বিপদ বা জীবনের শেষ পর্যায়ে উপনীত হই। রবীন্দ্রনাথও কিন্তু এখানে কৃষকের মধ্য দিয়ে তার নিজের জীবন অর্থাৎ শিল্পস্রষ্টাদের জীবনকে নির্দেশ করছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা। এই যে বাঁকা জল বলতে আমরা যেটা বলেছিলাম অনন্তকাল স্রোত বা সময়ের প্রতিকূলতা, যেখানে ব্যক্তি এবং তার শারীরিক অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে এবং ব্যক্তি কখনোই টিকে থাকবে না, তাকে সময়ের অতলে ডুবে যেতে হবে। চারদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা, তরুছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই যে সময় এবং সেই সময়ের পরে আমরা দেখতে পাবো যে
কবি একা নিঃসঙ্গ বসে আছেন, বা সে কৃষক বসে আছেন তার সাহিত্যকর্ম নিয়ে। কেউ আসবে। যখন আমরা পরপার বলছি, মৃত্যু পরবর্তী জগতের কথা বলছে, সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, সেটা আমাদেরকে অস্পষ্ট। তরু ছায়া মসি, তরু শব্দের অর্থ কি? গাছপালা। মসি মানে হচ্ছে কলম। একটা স্কেচ করলে তরু ছায়ার অর্থাৎ গাছের ছায়া পড়লে যেরকম হয়, একটা কলম দিয়ে স্কেচ করলে যেমন হয়, সেরকম একটা অদৃশ্য বিষয়, অস্পষ্ট বিষয়। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। প্রভাত মানে বেলা মানে সকালবেলা। প্রশ্ন এসেছিল যে প্রভাত বেলা মানে হলো কোন বেলা? সকালবেলা। এখানে সকালবেলার কথা বলা আছে। তাহলে খেয়াল করো, এই সুন্দর উপস্থাপনের মাধ্যমে তিনি কি বোঝাচ্ছেন? মৃত্যু পরবর্তী জগৎ আমাদের কাছে অচেনা। এরপরে তিনি বলছেন, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনুহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনুহারে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, গান গেয়ে আসে তার মানে সময় আমার একটা নিরাসক্ত, সময় প্রবহমান, কারো জন্য অপেক্ষা করে না। তার এই যে নির্মোহ এগিয়ে চলা, সেজন্য তার মধ্যে আনন্দ আছে, গান আছে তার মধ্যে। এবং সময় কখনোই ব্যক্তিকে নেওয়ার জন্য, ব্যক্তিকে পাওয়ার জন্য তার মধ্যে কোনো ধরনের আগ্রহ থাকে না, বরঞ্চ তার একটাই কাজ, সে ছুটে চলে। এবং ছুটে চলতে গিয়ে অনেকের মৃত্যু হয়ে যাচ্ছে, সময় অতিক্রম করে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, কোনো দিকে তাকানোর সময় তার নাই। তার একটাই কাজ, এগিয়ে চলা, এবং এগিয়ে চলার মধ্য দিয়ে তার জীবন। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনি বলছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিড়াও তরি কুলেতে এসে। ওগো, দেখো ওগো কাকে বলে? ওগো হচ্ছে আবেগ দিয়ে ডাকে। এটা একটা আমরা বলি হচ্ছে আবেগ শব্দ। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ সেই কৃষকরূপী কবি জিজ্ঞেস করছে মহাকাল রূপী সোনার তরীর কাছে বা মাঝির কাছে, তুমি কোনো চিরায়ত শিল্পলোকের দিকে ধাবিত হচ্ছ, চিরায়ত শিল্পলোকের দিকে যাচ্ছ, মহাকালের দিকে যাচ্ছ, তাহলে তুমি কি করো? বারেক বিড়াও, তুমি শুধু একবার আমার কাছে আসো। এই যে প্রচণ্ড, বারেক মানে একবার, প্রচণ্ড আকুলতা এখানে কাজ করছে। বারেক বিড়াও তরি কুলেতে এসে, যেও যেটা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একবারের জন্য কবির অথবা কৃষকের সেই সোনার ধানরূপী মহৎ সৃষ্টিকর্ম যেন তোমার গ্রহণ করে, তার জন্য কিন্তু অনুরোধ করছে, তার জন্য অনুরোধ করছে। কিন্তু আমরা দেখব সেই মহাকাল কি বলবে? মহাকাল বলবে, তোমার জন্য এখানে স্থান নাই, ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরে। ঠাই নাই, অর্থাৎ মহাকালে ব্যক্তি জায়গা পায় না, ব্যক্তির মহৎ কর্ম স্থান পায়। তার মানে কৃষক এখানে তার ধানগুলো যখন তুলে দিচ্ছেন, তার মানে হচ্ছে আমাদের এই মহৎ কর্মগুলো, কবির মহৎ কর্মগুলো বা সাহিত্যকর্মগুলো মহাকাল স্থান দেয় না, মহাকাল স্থান দেয় না। তার মহাকাল স্থান দেয় ব্যক্তির মহৎ কর্মকে, ব্যক্তিকে নয়। এভাবে কিন্তু দেখা যায়, এতকাল নদী কোলে জাহালয়ে ছিনু বলে সকলে দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ প্রচণ্ড একটা করুণার দয়া অনুনয় বিনয় করছে যে আমাকেও তুমি এখন গ্রহণ করো, আমাকে এখন তুমি গ্রহণ করো। কিন্তু শেষ পর্যন্ত সেই কবির বা সেই কৃষকের স্থান কিন্তু মহাকালে হয় না। তখন মহাকাল চলে যায়। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই শূন্য নদীর তীরে কবি নিঃসঙ্গ একাকী মৃত্যুর প্রতীক্ষায় আছেন। প্রিয় শিক্ষার্থী, এখানে ট্র্যাজেডি যে জিনিসটা, সেটি হচ্ছে মৃত্যু হয়ে যাওয়া আর মৃত্যুর প্রতীক্ষার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে আসলে একটা সময় মানুষকে চলে যেতে হয়, তার এই যে কষ্ট, প্রচণ্ড আবেগ অনুভূতি, যে সে স্থান পাচ্ছেন, এত সৌন্দর্য, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার অবয়ব, সে কিন্তু মহাকালে স্থান পাচ্ছে না, তার কর্মটাই পাচ্ছে। এবং সে নিঃসঙ্গ একাকী তার মৃত্যুর প্রতীক্ষায় তাকে বসে থাকতে হয়। তো আমরা মোটামুটিভাবে এই কবিতার মূল বিষয় সম্পর্কে এটা উপস্থাপন করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো, এবং আমরা পরবর্তী সময়ে এই কবিতার আলোকে কিভাবে উদ্দীপক লিখতে হবে, কিভাবে অনুধাবন লিখতে হবে, কিভাবে জ্ঞানমূলক অংশ লিখতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব।
সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।